আগের মতোই মন দিয়ে নিজের অঙ্ক সমাধান করছে। আমি ওকে বিরক্ত করি না। আমি আবার নিজের বইয়ের দিকে মনোযোগ দিই। আমার নজর সরতেই সেরিনা থেমে যায়। ওর ঠোঁট দুটো একটু নড়ে ওঠে, যেন ও ঘুরে আমায় কিছু বলতে চায়, কিন্তু শেষ পর্যন্ত কথাটি এড়িয়ে যায়। পরের দিন বিকেলে আমি সেরিনাকে স্টোরে ব্যস্ত হয়ে কাজ করতে দেখি। ওকে আগের চেয়েও বেশি শান্ত মনে হচ্ছে। রাত 10টায় সুপারমার্কেট বন্ধ হয়। ঠিক আছে, বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। পথে সাবধানে যেও। কিন্তু সেরিনা নড়ে না। ও ওখানেই দাঁড়িয়ে থাকে, চোখ দুটো লাল, আর ও আমার দিকে তাকায়। ল্যান, ধন্যবাদ, কিন্তু পরের বার থেকে প্লিজ এমন তাড়াহুড়ো করো না। আমি চাই না আমার কারণে তুমি কোনো শাস্তি পাও। ও নিজের চোখের জল আটকে এই কথাগুলো বলে, আর তারপর দ্রুত ঘুরে চলে যায়। ওর ছোট অস্তিত্বটা রাতের অন্ধকারে কোথাও হারিয়ে যায়। আমি অনেকক্ষণ ওখানেই দাঁড়িয়ে থাকি। সেরিনা, ইস, যদি আমি তোমাকে আমার আগের জীবনে আরও আগে চিনতে পারতাম। আজ থেকে আমি সবসময় তোমাকে রক্ষা করব। আমি যখন বাড়ি পৌঁছাই তখন বাবা সেই পুরনো বিরক্তির চোখে আমার দিকে তাকান। তুমি আর সেরিনা একই স্কুলে পড়ো, তাও তোমাদের দুজনের মধ্যে এত তফাৎ কেন? ও তোমার চেয়ে ছোট, তাও পরিশ্রমী, যোগ্য, মিষ্টি, আর নিজের ক্লাসের টপার। ও আমার চেয়ে ছোট। আপনি এটা কি করে জানলেন? আমি আগেরবার ওর আইডি দেখেছিলাম। 15 সেপ্টেম্বর। ওর এখনও 17ও পূর্ণ হয়নি। আমার হিসেব অনুযায়ী তাতে এখনও 11 দিন বাকি আছে। কত মিষ্টি একটা মেয়ে! তোমার কি মনে হয় না যে তোমার ওর জন্য কিছু কেনা উচিত? 1 সপ্তাহ পর সকালের ব্রেকের সময়, সেই রাতে যখন সেরিনা কেঁদে কেঁদে আমাকে ওই কথাগুলো বলেছিল, তারপর থেকে ও আমার থেকে দূরত্ব বজায় রাখছে। আমাদের মধ্যে একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়েছে। আমি খুব ভালো করেই জানি যে ও আমায় অপছন্দ করে না, আর এমনও নয় যে ও অকৃতজ্ঞ। ও কেঁদেছিল কারণ ও আমাকে নিজের জন্য ঝুঁকি নিতে দেখেছিল, আর ওর ভয় ছিল যে আমি হয়তো কোনো বিপদে পড়ে যাব। ও এমনই, সবসময় এই কথা খেয়াল রাখে যাতে অন্যের ওপর বোঝা না হয়ে দাঁড়ায়, কিন্তু একবারও নিজের কথা ভাবে না। কিন্তু এখন আমার মাথায় অন্য কিছু চলছে। সেরিনার জন্মদিন আর মাত্র কয়েকদিন বাকি। আমি ওকে কি উপহার দেব? তখনই পাশে বসা দুই মেয়ের কথা আমার কানে এলো। নিহাই মোজার সাথে কোন জুতো ভালো লাগবে, হোয়াইট স্নিকার্স নাকি সাধারণ কোনো জুতো? কালো লেদার শু সম্ভবত সবচেয়ে ভালো মানাবে। ওহ, কিন্তু আমার কাছে কালো লেদার শু নেই। ওহ, আমি উত্তর পেয়ে গেলাম। আমি নিশ্চিত যে সেরিনার কাছেও কালো লেদার শু নেই। আগেরবার যখন ওর গোড়ালি মচকে গেছিল, তখনই আমি ওর জুতোর সাইজ আন্দাজ করতে পেরেছিলাম। সেই বিকেলে বাড়িতে আমি বাবার কাছে যাই। বাবা, পরশু রাতে আমার একটা সাহায্য লাগবে। 19 সেপ্টেম্বরের সন্ধে। ক্লাসের জানালার বাইরে রাতের আকাশ তারায় ভরা, ঠিক যেন কোনো স্বপ্নের মতো। সেরিনা আকাশের দিকে তাকায়। ও কল্পনা করে যে ওই তারাগুলোর মাঝখান থেকে দুজন ফেরেস্তা ওকে দেখে হাসছে, একজন ওর মা এবং অন্যজন ওর বড় ভাই। তারপর সে ধীরে ধীরে মাথা নিচু করে আর এক টুকরো কাগজে লেখে, হ্যাপি বার্থডে সেরিনা। ও সেই শব্দগুলোর দিকে তাকিয়ে থাকে। ওর ঠোঁটে একটা ছোট্ট হাসি ফুটে ওঠে, কিন্তু তা ততটাই দ্রুত মিলিয়ে যায়। তারপর সেই শব্দগুলোর উপর কালিতে হিজিবিজি কাটতে থাকে, যতক্ষণ না সেগুলো পুরোপুরি কালো হয়ে যায়। ও নিজের পাশের খালি সিটটার দিকে তাকায়। আজ রাতেও আমি স্টাডি হলে নেই। স্কুল যখন শেষ হয়, সেলিনা রাতের অন্ধকারে একাই বাড়ির দিকে হাঁটতে থাকে। রাতের ঠান্ডা হাওয়া ওকে ছুঁয়ে বয়ে যাচ্ছে। ও নিজের হাত তুলে চোখের কোণ থেকে জল মুছে নেয়। ওর আগের জন্মদিনটা হাসপাতালে কেটেছিল। তখন ওর বয়স ছিল মাত্র 5 বছর। ওর মা হাসপাতালের বিছানায় শুয়েছিলেন, এতটাই দুর্বল যে উঠে বসতেও পারছিলেন না। ওর বাবা একটা ছোট কেক নিয়ে ভিতরে এলেন। হ্যাপি বার্থডে সেরিনা। তিনি সরাসরি কাজ থেকে এসেছিলেন, এখনও নিজের ইউনিফর্ম পরেই ছিলেন, আর তিনি ধীরে ধীরে কেকের অপর মোমবাতিগুলো জ্বালালেন। একটা উইশ করো সেরিনা। আমার উইশ হল মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওর মায়ের ফ্যাকাশে মুখটা এক মুহূর্তের জন্য থমকে গেল, আর তারপর তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। পাগল মেয়ে, তোমার উইশ জোরে বলা উচিত হয়নি। বলে দিলে সেটা আর পূর্ণ হয় না। আর সত্যি, সেই উইশটা আর পূর্ণ হয়নি। ওর মা ওকে ছেলে চলে গিয়েছিল। সেরিনা অন্ধকারের মধ্যে একা হাঁটছে। ও নিজের হাতের তালু জোর করে আর তারাগুলোর দিকে তাকিয়ে নিঃশব্দে একটা উইশ করে। এমন এক ইচ্ছা যা শুধু ওই জানে, কারণ ওর মা বলেছিল উইশ কখনো জোরে বলতে নেই, নয়তো তা পূরণ হয় না। তারপরও সুপারমার্কেটে পৌঁছায় আর দেখে যে দরজাটা পুরোপুরি খোলা। হ্যালো, কেউ আছেন এখানে? ওর গলার আওয়াজ খালি সুপারমার্কেটে প্রতিধ্বনিত হয়।
তখনই হঠাৎ একটা জোরে আওয়াজ হয়ে ওর পেছনের দরজাটা বন্ধ হয়ে যায়। সেরিনার কলিজা যেন গলায় চলে আসে। ঠিক যখন ওর ভয় বাড়ছিল, তখনই অন্ধকারের মধ্যে একটা কোমল সাদা আলো ফুটে ওঠে, যার শেলফগুলোর পেছন থেকে কোনো ফেরেশতার মতো উপরে উঠে আসে, আর তার সাথে সাথেই একটা চেনা আওয়াজ ভেসে আসে, হ্যাপি বার্থডে সেরিনা। আমি ধীরে ধীরে শেলফের পেছন থেকে বেরিয়ে আসি। আমার শরীরে দুটো বড় টর্চ বাঁধা, আর আমি নিজের হাতে একটা 2 তলা বড় কেক ধরে আছি। হ্যাপি বার্থডে খুকি, হ্যাপি বার্থডে সেরিনা। আমি থামি আর সেরিনার দিকে তাকাই, যে আগে থেকেই কাঁদছে। সেরিনা, তোমাকে 17তম জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আমি ওর দিকে তাকাই, আমার মুখ হাসিতে ভরে আছে। সেরিনা সেই ছেলেটার দিকে তাকিয়ে থাকে যে ওকে দেখে হাসছে। ওর চোখ থেকে জল থামার নাম নিচ্ছে না। এই মুহূর্তে ও যে ফেরেশতার কথা সবসময় কল্পনা করত, তা যেন সত্যি হয়ে গেছে, আর ঠিক ওর সামনেই দাঁড়িয়ে আছে। 17 বছরের সেই মেয়েটি চুপচাপ নিজেকে বলে, তাহলে এটা সত্যিই সত্যি, মনে রাখা ইচ্ছেই সত্যি হয়। আমার বাবা সেরিনার মাথায় জন্মদিনের টুপি পরান। হ্যাঁ, এই তো চাই, তোমাকে খুব মিষ্টি লাগছে খুকি। ততক্ষণে সেরিনা এত বেশি কাঁদছে যে ও কিছুই পরিষ্কার দেখতে পাচ্ছে না। ওরে বদমাস, দেখ তুই কি করলি, সেরিনাকে এভাবে কাঁদিয়ে দিলি। সেরিনা তখনই ঘোরে আর নিজের মাথা নাড়ায়। দ্রুত নিজের চোখের জল মুছে নেয়, যেন ও এটা প্রমাণ করতে চায় যে ও মোটেও কাঁদছিল না। আমার বাবা ওর এই সারল্য ভরা প্রতিক্রিয়ায় হেসে ফেলেন। হ্যাঁ, আমি জাস্ট মজা করছি, আমি ওকে একদম বকছি না। আমার তো তোমার জন্যে চিন্তা হচ্ছে যে তুমি এত খুশির দিনে এভাবে কাঁদছ কেন। আমার মনটা একটু খারাপ হয়ে গেল। আমি আশা করিনি যে ও এত বেশি কাঁদবে, কারণ ও যত বেশি কাঁদছে ততই পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওর মনে ছিল আজ ওর জন্মদিন। উইশ করো। আমি আগেই একটা করে ফেলেছি, তাই মোমবাতিগুলো নিভিয়ে দাও। উইশ তখনই পূরণ হয় যখন মোমবাতিগুলো নিভে যায়। সেরিনার সঙ্গে সঙ্গে মাথা নাড়ায় আর মোমবাতি নেভানোর জন্য এগিয়ে আসে, কিন্তু শিখাটা নিভল না। ও লজ্জিত হয়ে আমার দিকে তাকায়। তুমি কি কিছু মনে করবে যদি আমিও তোমার উইশে সামিল হই? সেরিনা এত দ্রুত মাথা নাড়ায় যে সবকিছু ঝাপসা মনে হয়। তারপর আমরা দুজনেই একসাথে সামনের দিকে ঝুঁকি, গাল ফোলাই আর মোমবাতিগুলো নিভিয়ে দিই। স্টোরের লাইটগুলো জ্বলে ওঠে। আমি সেরিনার দিকে তাকিয়ে একটু লজ্জা পেয়ে হাসি। এইবার আর ও চোখ সরিয়ে নেয় না। ওর লাল আর ভেজা চোখ দুটো তখন আমার দিকে তাকিয়েছিল। চলো সবাই, এবার কেক কাটার সময়। আপনারা বড়রা মিষ্টির উপর একটু হাত হালকা রাখবেন। জাস্ট দেখানোর জন্য একটা টুকরো নিন। বাকি সব আমাদের বার্থডে গার্লের জন্য ছেড়ে দিন, যাতে ও ওর পরিবারের জন্য বাড়িতে নিয়ে যেতে পারে। এখানে অনেক আছে, আপনারাও খান। আমি প্রথম টুকরোটা সেরিনাকে দিই। খান বার্থডে গার্ল। সেরিনা নিজের মাথা নিচু করে আর সাবধানে একটা ছোট কামড় দেয়। ওর চোখের কোণে এখনো জল চিকচিক করছে। খুকি, আজ তাড়াতাড়ি বাড়ি চলে যাও। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রাতের অন্ধকারে বাকি কেকটা নিয়ে আমি সেরিনাকে মোড়ের পর্যন্ত ছাড়তে যাই। এটা শক্ত করে ধরো, এটা তোমার বাবার জন্যে বাড়িতে নিয়ে যাও। ও সেটা ধরতেই আমি আমার ব্যাগটা ঘুরিয়ে সামনে আনি আর হঠাৎ ওর পেছনের দিকে ইশারা করি। দেখো, ওখানে ওটা কি? সেরিনা চোখের পলকে ঘোরে, কিন্তু ও কিছুই দেখতে পায় না। ও বিভ্রান্ত হয়ে ফিরে তাকায়, আর ওর ঠিক সামনে একজোড়া কালো লেডার শু আর একটা গোলাপি হেয়ার ক্লিপ চলে আসে। টাডা! বার্থডে প্রেজেন্ট! সেরিনা আবার থমকে যায়, আর ওর চোখ পলকের মধ্যে লাল হয়ে যায়। আমার হাসিটা একটু নরম হয়ে যায়। আমি হাত বাড়িয়ে ওর চোখের জল মুছে দিই। আবার কান্না শুরু। আমি সত্যি তোমার সাথে পেরে উঠি না। তুমি চোখের জল দিয়ে তৈরি নাকি? আমার যা জানা নেই তা হলো সেরিনা ইদানিং প্রায় কাঁদেই না। গত কয়েক বছরে ও যত চোখের জল জমিয়ে রেখেছিল, এই গত আধ মাসে ওই ছেলেটির কারণে তা যেন বাঁধ ভেঙে বেরিয়ে এসেছে। যে ছেলেটি কোনোরকম আগাম সতর্কতা ছাড়াই আজ হুট করে ওর জীবনে চলে এসেছে। আমি জুতো আর হেয়ার ক্লিপটা ওর দিকে বাড়িয়ে দিই। এগুলো নিয়ে নাও বার্থডে গার্ল। যদি এতে তোমার কিছু অদ্ভুত লাগে, তবে যখন আমার জন্মদিন আসবে তখন আমাকে কিছু দিয়ে দিও, হিসেব সমান হয়ে যাবে। সেরিনা দৃঢ়ভাবে মাথা নাড়ায়। ও বাড়ি যাওয়ার জন্য ঘোরে। তারপর হঠাৎ আবার ফিরে তাকায়, যেন ওর কিছু মনে পড়েছে। ল্যান, তুমি কি কাল সকালে এসে আমায় স্কুলে নিয়ে যেতে পারবে? শুধু অসমান্থাস ল্যানের গেটে আমার জন্য একটু অপেক্ষা করো। কাল স্পোর্টস মিটিংয়ের উদ্বোধনী অনুষ্ঠান, আর পুরো ক্লাসকে প্যারেডে মার্চ করতে হবে। সেরিনা হয়তো নিজের ক্লাসের ইউনিফর্ম পরা অবস্থায় অপরিচিতদের নজর এড়িয়ে রাস্তায় একা হাঁটতে চাইছে না। নিশ্চয়ই। থ্যাংক ইউ। চলো, কাল সকাল 7টায় দেখা হবে।
না, 7:30টায়। পরদিন সকালে আমি নির্দিষ্ট সময়ে অসমান্থেস লেনের গেটে পৌঁছে যাই। কিছুক্ষণ পরেই সেরিনাও সেখানে চলে আসে। আমি অবাক হয়ে ওর দিকে তাকাই। তোমার ক্লাসের ইউনিফর্ম কোথায়? আমার নিয়মিত পোশাকের নিচে। লেদারের জুতো জোড়া আমার ব্যাগে আছে। আমরা যখন ক্লাসরুমে পৌঁছাই তখন মেয়েরা সেরিনাকে ওপর থেকে নিচ পর্যন্ত অবাক হয়ে দেখতে থাকে। ও ইউনিফর্মে নেই কেন? সেরিনা সবাইকে উপেক্ষা করে। ও নিজের ব্যাগটা রাখে, নিজের সিটের পাশ থেকে ক্লাসের সাইনবোর্ডটা তুলে নেয় আর ক্লাসের পেছনে প্র্যাকটিস করতে শুরু করে। ওর পুরো মনোযোগ নিজের কাজের ওপর। আমার তাকিয়ে থাকা নিয়ে ওর কিচ্ছু যায় আসে না। আমি আমার নজর সরিয়ে নিই আর চুপচাপ নিজের ডেস্কে বসে পড়ি। আমার পেছনে কোনায় সেরিনা ক্লাসের সাইনবোর্ড নিয়ে সামনে পেছনে হাঁটছে। জানলা দিয়ে সকালের টাটকা হাওয়া ভেতরে আসছে, যাতে ওর চুলগুলো কোমল ঢেউয়ের মতো উঠছে। আস্তে আস্তে ক্লাস ভরে যায়। তারপর মিস্টার ডেভিস ভেতরে আসেন। সবাই নিজের ক্লাসের ইউনিফর্ম পরে নাও। মিউজিক শুরু হওয়ার সাথে সাথেই নিচে গিয়ে ফরমেশনে দাঁড়িয়ে যাবে। এটা শুনে সেরিনা নিজের নিয়মিত পোশাকটা খুলে ফেলে। তুমি আমার দিকে ওভাবে তাকিয়ে আছো কেন? কারণ তোমাকে খুব সুন্দর লাগছে। অবশ্যই। দেখা বন্ধ করো। তোমাকে দেখার অনুমতি নেই। ঠিক আছে, ঠিক আছে। আমি দেখছি না। আচ্ছা, আজ সকালে আমার 3 কিমি রেস আছে। তুমি কি আমায় ফিনিশ লাইনে দেখা দেবে? আমি একদম ক্লান্ত হয়ে থাকব। আর তুমি তো জানোই, তুমিই আমার একমাত্র বন্ধু। সেরিনা কোনো দ্বিধা ছাড়াই মাথা নাড়ায়। ও আমার দেওয়া লেদারের জুতো জোড়া পরে নেয়। তারপর ও ব্যাগ থেকে সেই গোলাপি হেয়ার ক্লিপটা বের করে। ধীরে ধীরে ও হাত তোলে আর 1 সেকেন্ডের জন্য থেমে যায়, যেন একটু অনিশ্চিত। তারপর যেন ও মনস্থির করে নেয়। ও ক্লিপটা চুলের সামনে লাগায় আর আমার দিকে ঘোরে। তোমাকে আজ অন্যরকম লাগছে? কারণ তুমি একবার বলেছিলে যে যৌবন বা ইয়ুথ শুধু একবারই আসে। আমিও আমার পুরোপুরি চেষ্টা করতে চাই যাতে ভবিষ্যতে আমার কোনো আফসোস না থাকে। ও আমার দেওয়া উৎসাহের মর্যাদা রাখতে চায়। ও চায় না যে ওই সুন্দর হেয়ার ক্লিপ আর জুতো কোনো কোনায় ধুলো মাখায়। মিউজিক শুরু হয়। মিস্টার ডেভিস আবার ক্লাসে আসেন। সেরিনা, লাইনে দাঁড়ানোর সময় হয়ে গেছে। ক্লাসের সাইনবোর্ডটা শক্ত করে ধরো। আজ তুমি ক্লাস এর মুখ। জি, মিস্টার ডেভিস। সবাই ক্লাসের কোণার দিকে ফিরে তাকায়। তারা বিশেষ কিছু আশা করেনি, কিন্তু এক এক করে সবার নজর ওখানেই আটকে যায়। ও খোদা! সবাই জানত যে সেরিনা সুন্দরী, কিন্তু আজ ওকে একদম অন্যরকম এক মানুষ মনে হচ্ছে। তারার মতো ঝলমলি। চলো, সবাই নিচে অ্যাসেম্বল হতে। পুরো ক্লাস নিচে চলে যায়। ভিড়ের মধ্যে হাঁটার সময় সেরিনা একটু অস্বস্তিতে দেখাচ্ছে। কি হয়েছে সেরিনা, তুমি নার্ভাস? সেরিনা মাথা নাড়ায়। কনফিডেন্ট থাকো, ঘাবড়েও না। তুমি পরীক্ষায় সবসময় সেরা পারফর্ম করো, তখন তোমার ঘাবড়ানি হয় না কেন? ওটা অন্য ব্যাপার। এটাও একদম সেরকমই। আজও একটা পরীক্ষা আছে, যার নাম হলো যৌবন। শুধু 100 মিটার দূরত্ব পর্যন্ত ক্লাসের সাইনবোর্ডটা গর্বের সাথে ধরে চলো, আর তোমার যৌবন পুরো নম্বর পেয়ে যাবে। তোমার কি আমার উপর বিশ্বাস আছে? সেরিনা এখনো মাথা নিচু করে আছে আর কিচ্ছু বলছে না। তুমি আমার দেওয়া বার্থডে প্রেজেন্ট পটে আছো। এটা কি সাহস দেওয়ার জন্য যথেষ্ট নয়? এই কথাগুলো শোনার সাথে সাথেই সেরিনা হঠাৎ ওপরের দিকে তাকায়। ওর চোখগুলো তারাভরা আকাশের মতো উজ্জ্বল হয়ে ওঠে। আমার ধারণা নেই যে আমি সেরিনাকে এমন একটা কথা বলে ফেলেছি যা তার কাছে প্রত্যাশার চেয়ে অনেক বেশি গভীর। সেরিনা সাইনবোর্ডটা শক্ত করে ধরে। ও নিজের দৃষ্টি স্থির করে এবং ক্লাসের সবার সামনে এগিয়ে যায়। আর যেহেতু আমি বেশ লম্বা, তাই আমি ফরমেশনের একেবারে পেছনে চলে যাই। এখন আমাদের সামনে আসছে ক্লাস এ, গ্রেড 12। তাদের জোরদার করতালির মাধ্যমে স্বাগত জানান। হঠাৎ সেরিনা সাইনবোর্ড নিয়ে ফরমেশনের মাঝখান দিয়ে ফিরে আসে এবং ততক্ষণ থামে না যতক্ষণ না ও ঠিক আমার সামনে এসে দাঁড়ায়। ওর মাথা নিচু হয়ে আছে, গাল দুটো লাল হয়ে গেছে, আর ও হাত বাড়িয়ে আমার কবজি চেপে ধরে। ও আমায় টেনে একেবারে সামনে নিয়ে যায়। আরে, এ কি করছো তুমি? সেরিনা মাথা নিচু করে থাকে এবং কিছুই বলে না। মিস্টার ডিভিস একটু অদ্ভুতভাবে হাসেন। সেরিনা, তুমি ওকে এখানে টেনে এনে আসলে কি করতে চাইছো? সেরিনা এখনও কিছুই বলে না। তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? পেছনে যাও। তুমি কি নিজেকে খুব স্পেশাল ভাবো? আমি কাঁধ ঝাঁকাই আর ফিরে যাওয়ার জন্য ঘুরি। ঠিক সেই মুহূর্তে চুপ করে থাকা সেরিনা হঠাৎ আবার আমার হাত ধরে ফেলে। দেখলে, এমন নয় যে আমি ফিরে যেতে চাইছি না, ও তো আমায় যেতেই দিচ্ছে না। মিস্টার ডেভিসের কাছে কোনো উত্তর নেই। সবাই জানে যে সেরিনার জন্য ওনার মনে একটা নরম জায়গা আছে। ল্যান, প্রথম লাইনেই দাঁড়িয়ে যাও। সরি ভাই সাব, ইমার্জেন্সি কল ছিল, একটু জায়গা দাও। ক্লোই এসব দেখছিল। মিস্টার ডেভিস, ল্যান একটা ছেলে, আমাদের মেয়েদের সাথে দাঁড়ানোর ওর কি অধিকার আছে? কারণ আমি ক্লাস টিচার। এদিকে সেরিনা এটা নিশ্চিত করে যে আমি ঠিক ওর পেছনেই আছি, আর ও স্বস্তির এক দীর্ঘশ্বাস ফেলে। ও যৌবন নামের এই পরীক্ষা একা মোকাবিলা করতে চায় না। ওর মনে একটা কথা পরিষ্কার,
এই পরীক্ষা তখনই যৌবন হয়ে উঠবে যখন আমি ওর সাথে থাকব। এটাই একমাত্র স্মৃতি যা ও ভবিষ্যতে কোনো আফসোস ছাড়াই মনে করতে পারবে। ওর হাত যা আমার হাত ধরে আছে আর ছাড়তে চাইছে না, তা সেই সব কিছুই বলে দিচ্ছে যা ওর মুখ বলতে পারছে না। শীঘ্রই আমাদের ক্লাসের পালা আসে। পরবর্তী ক্লাস হলো গ্রেড 12-এর ক্লাস এ। চলো সবাই মাথা উঁচু রাখো, চমৎকার দেখানো চাই। সেরিনা ক্লাসের সাইনবোর্ডটা উপরে তোলে, ওর মুখে দৃঢ়তা এবং ও ধীর স্থির কদমে এগিয়ে যায়। ও রাজহংসের মতো এক গর্বিত এবং সুন্দর ভঙ্গিতে হাঁটছে, এতই সুন্দরী যে মনে হচ্ছে যেন ও অন্য কোনো জগতের। যত বেশি চোখ ওর উপর পড়ছে, ওর হৃৎস্পন্দন তত বাড়তে শুরু করেছে। ও আগে কখনো একসাথে এত মানুষের নজর নিজের উপর অনুভব করেনি। যদিও পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটি ওকে সাহস দিচ্ছে, তবুও এত মানুষের দৃষ্টি সহ্য করা কঠিন হয়ে পড়ছিল। আমি খেয়াল করি যে ওর হাতে থাকা ক্লাসের সাইনবোর্ডটা কাঁপতে শুরু করেছে। তাই যখনই আমরা মেইন স্টেজের পাশ দিয়ে যাচ্ছিলাম, ঠিক ওর পেছন থেকে আমার গলা প্রতিধ্বনিত হয়, হ্যালো এভরিওয়ান! আমার গলা শুনে সেরিনা ওমকে যায়। তারপরও হাসি মুখে এক গভীর শ্বাস নেয়, যেন ওর ধরে প্রাণ ফিরে এসেছে। আর সেই ক্লাসের সাইনবোর্ড যা ধীরে ধীরে নিচু হয়ে আসছিল, তা আবার উঁচিয়ে ধরে। আমার চিৎকার শুনে ভিড়ের সবার নজর আমার দিকে ঘুরে যায়। মিস্টার ডেভিস লজ্জায় হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলেন। ওনাকে দেখে মনে হচ্ছিল যেন উনি মাটির সাথে মিশে যেতে চাইছেন। আমি এক পলকে পুরো পরিবেশে প্রাণ ফিরিয়ে আনি। প্যারেড শান্তিতে শেষ হয় এবং স্পোর্টস মিটিং আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যায়। আমি 3 কিলোমিটার দৌড়ের প্রস্তুতির জন্য ক্লাসরুমে যাই। সেরিনা একটা ছোট্ট দোকানে গিয়ে পানির 2টো বোতল কেনে। লাল ট্র্যাকে সবাই নিজ নিজ পজিশন নিয়ে নেয়। স্টার্টিং গানের আওয়াজ হতেই আমি দ্রুত বেগে এগিয়ে যাই। ফিরে পাওয়া এই জীবনের সাথে যে স্ট্যামিনা এবং সহনশীলতা এবং শরীরে যে উন্নতি হয়েছে, প্রতিদিনের জীবনে সেগুলোর খুব একটা ব্যবহার নেই, কিন্তু আজকের মতো দিনের জন্য তা যথেষ্টেরও বেশি। আমি সবার আগে ফিনিশ লাইন পার করি এবং নিজের গ্রুপে প্রথম হই। সেরিনা লজ্জায় লাল হয়ে পানির 2টো বোতল নিয়ে আমার দিকে দৌড়ে আসে। ঠিক সেই সময় ক্লোইও আসে এবং একটা ড্রিঙ্ক আমার দিকে বাড়িয়ে দেয়। আমি বিনা দ্বিধায় ওকে মানা করে দিই, ধন্যবাদ, কিন্তু আমি এটা পান করি না। তারপর আমি হেসে সেরিনার দিকে ঘুরি। এই 2টো বোতলই কি আমার জন্য?